ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে উত্তাল রাজধানী নয়াদিল্লি। মোদী সরকার এক নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। ভারতের এই আন্দোলনকে নিয়ে কি ভাবছে বাংলাদেশের জনগণ, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। মোদি পালিয়ে গেছে এবং যে আক্রোশ নিয়ে, যে ক্ষোভ নিয়ে এবং যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে ছাত্র জনতা সারা ভারতবর্ষী রাস্তায় নেমে এসেছে, মনে হয় না এবারে খুনি, এবারে টেরোরিস্ট, এই জঙ্গি মোদি ক্ষমতায় টিকে থাকতে পারবে বা ক্ষমতায় থাকতে পারবে। আমার মনে হয় না। আমরা মোদির পতনের স্লোগান দিব। 1 2 3 4 মোদি তুই গদি ছাড়। 1 2 3 4 কসাই মোদি গদি ছাড়। 1 2 3 4 কসাই মোদি গদি ছাড়। 1 2 3 4 1 2 3 4 কসাই মোদি গদি ছাড়। আমি বলে দিতে চাই, আমার ভারতের যে মুক্তিকামী ভাই বোনেরা হচ্ছে আন্দোলনে নেমেছিল, তারা হচ্ছে জেনারেশন জেড, সব থেকে কুল জেনারেশন, যারা নাকি প্রোটেস্টের শুরুতে আমরা দেখেছি তাদের ফার্স্ট জেনারেশনের পিপলদেরকে কসপ্লের মাধ্যমে সামনে নিয়ে এসেছে। তারা গান্ধী সহ তাদের যে নেতারা ছিল, যারা সারা জীবন তাদেরকে পথ প্রদর্শন করেছে, তাদেরকে সামনে নিয়ে এসেছিল এবং তাদের আন্দোলনটা কতটা শান্তিপূর্ণ ছিল সেটা আমরা দেখতে পারি যখন তারা সেখানে ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান মতো সেজে আসে, ককরোচ সেজে আসে। তারা এই আন্দোলনে কোনো মারামারি করতে আসেনি, সরকারের সাথে কোনো আক্রমণাত্মক আচরণও করেনি, কিন্তু এই খুনি মোদি, এই ইসরায়েলের দাস মোদি, সে তার দেশের জনগণকে হচ্ছে রক্ষা দেয়নি এবং তাদের যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে সে রক্ষা দেয়নি। আমরা কসাই মোদিকে এই লাল কার্ড দেখাতে চাই। আজকে আমরা আমাদের এই সংগ্রামী বিপ্লবী ভাই বোনদের পাশে দাঁড়াতে চাই। ইন্টারন্যাশনাল মিডিয়া যেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় এবং স্টুডেন্টদের উপরে যে কোনো দেশ যদি অন্যায়ভাবে অত্যাচার করে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আমার বিপ্লবী ভাই বোনেরা যদি রাজপথে নেমে আসে তাদের অধিকার লড়াইয়ের জন্য, আমরা সকলের সাথে হচ্ছে সমর্থন জানাই। কোনো কিছুই আসলে অসম্ভব না। আপনি জানেন যে এই পার্টিটা আসলে সৃষ্টি হয়েছে কি একটা কটাক্ষ করে। আপনি জানেন যে ভারতের একজন বিচারপতি ইয়াং জেনারেশনদেরকে একটা কটাক্ষ করে ককরোচ বলছে এবং এদের সাথে উদাহরণ দিয়ে তুলনা করছে। তো ওই জায়গা থেকে আসলে এই পার্টিটার জন্ম। তো আসলে এই পার্টিটার জন্ম এই জন্যই তারা মোদি বিরোধী আন্দোলন করতে চায়, আমি এরকম মনে করি না। আসলে মোদি যে এক প্রকার কিন্তু স্বৈরাচার হয়ে উঠছে। আপনি জানেন যে সে বিরোধী মত বলতে গেলে যেভাবে ওখানে মুসলিমদের যে অধিকার যে হরণ করা হচ্ছে, এখন পাশাপাশি খ্রিস্টানরাও নাকি ওখানে খুব বিপদ আছে, তাদেরও মন্দিরে আক্রমণ করা হচ্ছে। মানে এই যে ধর্মীয় যে একটা উস্কানি, আপনারা জানেন যে গুজরাটের কসাই মোদি, তো এই নামে কিন্তু সে কিন্তু পরিচিত ছিল। তো এই গুজরাটের কসাই মোদির বিরুদ্ধে আসলে এরকম একটা মানে ঐক্যবদ্ধ একটা আন্দোলনের আসলে খুবই প্রয়োজন ছিল এবং এই আন্দোলনটা দীর্ঘদিন হয় নাই কেন আপনারা জানা অবগত আছেন যে আরএসএস নামে সে একটা বাহিনী তৈরি করছে, যে সন্ত্রাসী বাহিনী। কিন্তু কিন্তু আপনি যদি অন্যান্য বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী, তারা বলে যে জঙ্গি গোষ্ঠীদের মতো কিন্তু আরএসএস একটা সন্ত্রাসী বাহিনী। আসলে এই বাহিনীটার কারণে এতদিন এই ককরোচের মতো বা ইয়াংরা আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আসলে কি তারা কিভাবে নামবে বা করবে। যাক, এখন তারা একটা সুযোগ পাইছে। আমি আশা করি যেহেতু জুলাই এই ঘটনাটা ঘটছে, আমিও জুলাই আগস্টের একজন আহত হিসেবে, যোদ্ধা হিসেবে আমি আশা করি যে হয়তোবা এর মাধ্যমে মোদির পতন হবে ইনশাআল্লাহ। ককরোচ পার্টির নাম আপনারা আজকে থেকে 6 মাস আগে শুনেছিলেন? কেউ কিন্তু শোনেন নাই। মানে এমন একটা নগণ্য দল তাদের আজকে সংসদ দখল করে ফেলেছে। আমি জানি না যে তারা আসলে সরকারকে ফেলে দিতে পারবে কিনা, তবে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করি, আমাদের সমর্থন এবং ভালোবাসা তাদের প্রতি আমাদের থাকবে। সব থেকে বড় ব্যাপার হলো মোদির পাপ করতে করতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে এই পর্যায় থেকে তাকে বিদায় করানোর জন্য আপনার ভারতের আপামর জনতা রাস্তায় নেমে চলে আসবে। কারণ আপনি দেখেন, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, দখল, এগুলো কিন্তু কোনো ভালো পরিবারের ছেলেমেয়েরা এগুলো কিন্তু করে না। এই যে আপনারা দেখেন না, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছে সুবেশ ভাই, এই মালটাও কিন্তু বরিশালের। মানে যেখানেই যাবে ও একটা নেঠা লাগাবে। বাংলাদেশে একটা নেঠা লাগাইছে, মানে একটা ঝামেলা তো তৈরি করছে। এ আবার যেখানে যাবে সেখানে আবার আর একটা নেঠা লাগাবে। এদের কাজই হলো নেঠা লাগানো। মানে এখানেও শান্তিতে থাকতে দেবে না মানুষকে, ওই যেখানে যাবে সেখানেও মানুষের শান্তিতে থাকতে দেবে না। আপা যেহেতু মোদির পর্যন্ত পৌঁছে গেছে, দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে, আপা না ফিরে আসলে ওই দিল্লির পতনও অবশ্যম্ভাবী।